আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের অনলাইন ক্লাসে তোমাদের আবারও স্বাগতম। আমি মোহাম্মদ জাহিদুদ্দিন ভূঁইয়া আজকে তোমাদের সাথে একটি বোর্ড সৃজনশীল নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, আমাদের সংশোধনকৃত সংক্ষিপ্ত সিলেবাস তোমরা ইতিমধ্যেই জেনেছ। আসন্ন এসএসসি পরীক্ষায় আমরা কেমিস্ট্রি তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং একাদশ অধ্যায়, এই 4টি অধ্যায় হতে পরীক্ষা দিতে হবে। বাকি অধ্যায়গুলো আমাদের সিলেবাস থেকে বাদ দেয়া হয়েছে। তাহলে আমরা তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং একাদশ এই 4টি অধ্যায় খুব ভালো করে প্রিপারেশন নেব। সেজন্যে সামনে কিছুদিন আমরা এই 4টি অধ্যায় থেকে কিছু বোর্ড সৃজনশীল এবং কিছু অতিরিক্ত উচ্চতর দক্ষতামূলক সৃজনশীল প্রশ্ন আলোচনা করব। শিক্ষার্থীরা, যদি সামনে টেস্ট পেপার বের হলে টেস্ট পেপারের প্রশ্নগুলো সলভ করব, তার আগ পর্যন্ত আমরা বিগত বছরের বোর্ডের সৃজনশীলগুলো সলভ করার চেষ্টা করব। তো আজকে আমরা তোমাদের পাঠ্যপুস্তকের তৃতীয় অধ্যায়ের আলোকে একটি সৃজনশীল প্রশ্ন সলভ করব। এখানে উদ্দীপকে তোমরা দেখতে পাচ্ছ প্রকৃতিতে অক্সিজেনের 3টি আইসোটোপ, অক্সিজেন 16, অক্সিজেন 17, অক্সিজেন 18 পাওয়া যায়। 3 ধরনের আইসোটোপ অক্সিজেনের। একটা অক্সিজেন 16 মানে 16 ভরের অক্সিজেন, 17 ভরের অক্সিজেন এবং 18 ভরের অক্সিজেন। এবং এই 3 ধরনের অক্সিজেনের শতকরা পর্যাপ্ততা দেয়া আছে। অর্থাৎ প্রকৃতিতে এই মৌলগুলো অক্সিজেন 16 99.76% পাওয়া যায়, অক্সিজেন 17 0.037% পাওয়া যায় প্রকৃতিতে, আর অক্সিজেন 18 এইটা 0.204% পাওয়া যাচ্ছে প্রকৃতিতে। এগুলো হলো আইসোটোপগুলোর শতকরা পর্যাপ্ততার পরিমাণ। এবার আমরা প্রশ্ন কতে একটু দেখি। জ্ঞানমূলকে জানতে চাচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর কি। শিক্ষার্থীরা, 1.66 × 10⁻⁻24 গ্রাম, এটা হলো একটি হাইড্রোজেন পরমাণুর ভর। একটি হাইড্রোজেন পরমাণুর ভর 1.66 × 10⁻⁻24 গ্রাম। আর এই পরিমাণটাকে আপেক্ষিকভাবে আমরা 1 ধরে নিচ্ছি। তাহলে একটি H পরমাণুর ভরকে 1 ধরছি। যে পদার্থের পরমাণু H পরমাণুর ভরের তুলনায় দ্বিগুণ ভর বিশিষ্ট, সেটাকে আমরা 2 ধরে নিচ্ছি। অর্থাৎ যদি এখানে হিলিয়াম বলি, হিলিয়াম নয়, ধরো কার্বন পরমাণু। একটি কার্বন পরমাণুর ভর হিসাব করে দেখা গেছে একটি H পরমাণুর ভরের তুলনায় 12 গুণ, 1.66 × 10⁻⁻24 × 12। তাহলে একটি কার্বন পরমাণুর ভর একটি H পরমাণুর ভরের তুলনায় 12 গুণ। তাহলে এটাকে আমরা আপেক্ষিকভাবে 1 × 12 ধরে নিচ্ছি। এজন্য কার্বনের আপেক্ষিক ভর 12, হাইড্রোজেনের আপেক্ষিক ভর 1। তারপর যদি আরেকটি ধরি যে একটি O পরমাণু, একটি অক্সিজেন পরমাণুর ভর দেখা যায় একটি হাইড্রোজেন পরমাণুর ভরের 16 গুণ। অর্থাৎ এই সংখ্যাটার 16 গুণ। তাহলে যেহেতু অক্সিজেন পরমাণুর ভর হাইড্রোজেন পরমাণুর ভরের 16 গুণ, তাই এটাকে যদি 1 ধরা হয় আপেক্ষিকভাবে, তাহলে অক্সিজেন পরমাণুর ভর হবে 1 × 16 অর্থাৎ
16। এইগুলা হলো মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর, অর্থাৎ একটি হাইড্রোজেন পরমাণুর ভরের তুলনায় কোনো একটি মৌলের পরমাণু যত গুণ ভারী ওই সংখ্যাটাকে ওই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর বলা হয়। ঠিক আছে শিক্ষার্থীরা, এবার আমরা প্রশ্ন 2-এর দিকে খেয়াল করি। এখানে যে প্রশ্নটা করেছে সেটা হলো পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 3D-তে না গিয়ে 4s-এ যায় কেন? শিক্ষার্থীরা, আমরা পটাশিয়ামের 19টা ইলেকট্রনের ইলেকট্রন বিন্যাস যদি খেয়াল করি, 2p6 3s2 3p6 4s1। এখানে লক্ষ্য করো পটাশিয়াম মৌলটির পারমাণবিক সংখ্যা 19, অর্থাৎ এর 19টি ইলেকট্রন, 1s-এ 2টি, 2s-এ 2টি, 2p-তে 6টি, 3s-এ 2টি, 3p-তে 6টি, 4s-এ 1টি, মোট 19টি ইলেকট্রন এভাবে ডিস্ট্রিবিউট করা হয়েছে। এখন প্রশ্ন হলো যে এই তৃতীয় শক্তি স্তরে এখানে 3d অরবিটাল বিদ্যমান, তো এই যে 19তম ইলেকট্রনটি যেটা 4s-এ আসছে, এইটা 3D-তে না এসে 4s-এ আসলো কেন? এটা হলো শিক্ষার্থীরা শক্তিমানের কারণে। আমরা জানি ইলেকট্রন আগে কম শক্তির শক্তি স্তরে প্রবেশ করবে, পরে বেশি শক্তির শক্তি স্তরে প্রবেশ করবে। 4s1 আর 3d, 4s এবং 3d এই দুটি শক্তি স্তরের মধ্যে 4s শক্তি স্তরের শক্তিমান কম আর 3d শক্তি স্তরের শক্তিমান বেশি। এই জন্যে ইলেকট্রন 3p পূরণ করার পর 4s-এ যায়, 3d-তে পরে যাবে, 4s পূর্ণ হওয়ার পর 3d-তে যাবে। এবার এই 4s আর 3d-র মধ্যে কোনটির শক্তিমান বেশি আর কোনটির শক্তিমান কম সেটা আমরা কিভাবে বুঝব? সেটা হলো কোনো একটি অরবিটালের n এবং l এর মানের যোগফলটা তার শক্তিমান নির্দেশ করে। তাহলে n হচ্ছে তার শক্তি স্তর সংখ্যা, এখানে শক্তি n প্লাস l। তাহলে 3d অরবিটালের শক্তিমান সমান সমান n প্লাস l। n এর মান হবে 3, অর্থাৎ এটা তৃতীয় শক্তি স্তরের, আর l এর মান বা উপশক্তি স্তরের মান, উপশক্তি স্তরটা এখানে d উপশক্তি স্তর, আর আমরা জানি d উপশক্তি স্তরের মান হলো 2। এটা আমরা শিক্ষার্থীরা জেনেছিলাম যে l হলো উপশক্তি স্তর নির্দেশ করে, আর l বা উপশক্তি স্তর সমূহ হলো s, p এবং d। উপশক্তি স্তর s হলে l এর মান 0, উপশক্তি স্তর p হলে l এর মান 1, উপশক্তি স্তর d হলে l এর মান 2। তাহলে এখানে উপশক্তি স্তর d হওয়ার কারণে l এর মান হবে 2। তাহলে এই 3d অরবিটালের শক্তিমান 5। আর যদি আমরা এই 4s এর হিসাবটা করি, 4s অরবিটাল এখানে n প্লাস l সূত্র প্রয়োগ করলে 4, তাহলে n এর মান 4 আর s উপস্তর হওয়াতে l এর মান 0, তাহলে এই 4s অরবিটালের শক্তিমান 4। তাহলে আমরা দেখতে পাচ্ছি 3d অরবিটালের শক্তিমান 5, 4s অরবিটালের শক্তিমান 4। এখানে 3d থেকে 4s অরবিটালের শক্তিমান কম, অর্থাৎ এই 4s অরবিটালটি হলো কম শক্তির স্তর। তাহলে ইলেকট্রন এই 3p ফুলফিল করার পর 3d এবং 4s এর মধ্যে কোনটিতে আগে যাবে? যেহেতু 3d থেকে 4s এর শক্তি কম, তাহলে 4s-এ আগে যাবে, তারপর 3d-তে যাবে। পরবর্তী যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি সেটা হলো উদ্দীপকের মৌলটির আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে বলছে। তাহলে আমরা আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়ের যে সূত্রটি আছে সেটি এখানে প্রয়োগ করব। সূত্রটি হলো, এখানে যেহেতু 3টি আইসোটোপের জন্য বলা হয়েছে, আমরা সূত্রটি এখানে 3টি আইসোটোপের জন্য এভাবে লিখতে পারি যে পার্সেন্টেজ 1 ইন্টু ভর 1, এই হলো একটা আইসোটোপ। আর একটা আইসোটোপ এটাকে লিখব পার্সেন্টেজ 2 ইন্টু ভর 2। আর একটা আইসোটোপের জন্য
পার্সেন্টেজ 3 ইন্টু ভর 3, আর এর নিচে আমরা 100 দিয়ে ভাগ দিব। এবার আমরা দেখো যে এখানে কি আসতেছে। তাহলে সূত্রটা হলো কি, প্রত্যেকটি আইসোটোপের শতকরা পর্যাপ্ততার সাথে ওই আইসোটোপের ভর সংখ্যা গুণ দিব। প্রত্যেকটি আইসোটোপের শতকরা পর্যাপ্ততার সাথে ওই আইসোটোপের ভর সংখ্যা গুণ দিয়ে এই গুণফলগুলোকে আবার যোগ করব। যোগ করলে এখানে আমরা 100টা আইসোটোপের ভিন্ন ভিন্ন 3 ধরনের 100টা আইসোটোপের ভর পাবো। এই 100টা আইসোটোপের ভরকে যখন আমরা 100 দিয়ে ভাগ দিব তখন গড়ে একটি আইসোটোপের ভর আমরা পেয়ে যাব। তাহলে এখানে আমরা মানগুলো যদি বসাই, প্রথম আইসোটোপের শতকরা পর্যাপ্ততা 99.76 ইন্টু প্রথম আইসোটোপের ভর হলো 16, এই একটা। তারপর এটা যোগ আর একটা হবে দ্বিতীয় আইসোটোপের শতকরা পর্যাপ্ততা 0.037 ইন্টু দ্বিতীয় আইসোটোপের ভর সংখ্যা 17, এই একটা। যোগ তৃতীয় আইসোটোপের শতকরা পর্যাপ্ততা 0.204 ইন্টু তৃতীয় আইসোটোপের ভর সংখ্যা 18, এই। তাহলে এখানে আমাদের 100টি আইসোটোপের ভর চলে আসতেছে, এটাকে 100 দিয়ে ভাগ দিব। তাহলে এই 100টি আইসোটোপের ভরকে যখন 100 দিয়ে ভাগ দিব তখন একটি আইসোটোপের গড় ভর চলে আসবে। এইটার ফলাফল আসবে 16.00461। তাহলে এখানে আমরা লিখতে পারি প্রায় 16। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর আমরা পাচ্ছি এখানে 16। এটা আমরা নির্ণয় করেছি আইসোটোপের শতকরা পর্যাপ্ততা থেকে। এবার শিক্ষার্থীরা আমরা যদি প্রশ্ন ঘ এর দিকে একটু লক্ষ্য করি, প্রশ্ন ঘ আমাদেরকে বলছে উদ্দীপকের কোন আইসোটোপটি অধিক সুস্থিত ব্যাখ্যা করো। এটার জন্য আমরা শিক্ষার্থীরা একটু অক্সিজেনের খেয়াল করি। অক্সিজেনের 8টি ইলেকট্রন 1s2 2s2 2p4, আর এই 2p অরবিটালটাকে যদি আমরা ভাঙি 2px 2py 2pz, এখানে px এ 2টা, py তে একটা, pz এ একটা ইলেকট্রন থাকে। তো এখন প্রশ্ন করেছে উদ্দীপকের কোন আইসোটোপটি অধিক সুস্থিত ব্যাখ্যা করো। এটা ইলেকট্রন বিন্যাস থেকে খুব বেশি ক্লিয়ার হয় না, তবু আমরা বলতে পারি যে এখানে py এবং pz অরবিটালে একটি করে বিজোড় ইলেকট্রন আছে। এই বিজোড় ইলেকট্রনগুলো যদি অন্য কোনো মৌলের সাথে শেয়ারিং বা গ্রহণ বর্জনের মাধ্যমে এখানে যদি অষ্টক পূরণ করা যায় তবে এই অক্সিজেন পরমাণুটি সুস্থিত হয়। এখন আমরা এই শতকরা পর্যাপ্ততা থেকে এইটার সুস্থিতি ব্যাখ্যা করতে পারি বা ফাইন্ড আউট করতে পারি যে কোন পরমাণুটি বেশি সুস্থির। এখানে দেখা যাচ্ছে যে এই অক্সিজেন 16 আইসোটোপটি প্রকৃতিতে বেশি পাওয়া যাচ্ছে 99.76%। তার মানে এটি প্রকৃতিতে বেশি এক্সিস্ট করে, এটি প্রকৃতিতে বেশি অবস্থান করে। কোনো একটি মৌলের ওই আইসোটোপটি প্রকৃতিতে বেশি পরিমাণে থাকবে যে আইসোটোপটি বেশি সুস্থিত বা বেশি স্থিতিশীল। যেহেতু অক্সিজেন 17 এবং অক্সিজেন 18 এই আইসোটোপগুলো প্রকৃতিতে খুব কম, নেই বললেই চলে। তার মানে আমরা বুঝতে পারছি এই 17 এবং 18 এই আইসোটোপগুলো এগুলো খুব বেশি স্থিতিশীল নয় বা সুস্থিত নয়, এজন্য এগুলো প্রকৃতিতে এক্সিস্ট করে না বা এগুলোকে প্রকৃতিতে পাওয়া যাচ্ছে না। আর যেহেতু অক্সিজেন 16 আইসোটোপটি এটি প্রকৃতিতে 99.76% পাওয়া যাচ্ছে, এটার শতকরা পর্যাপ্ততা অনেক বেশি, তাই বোঝা যাচ্ছে যে এটি অবশ্যই অধিকতর সুস্থির এবং স্থিতিশীল, এজন্যই এটি প্রকৃতিতে বেশি এক্সিস্ট করে। এটা আমরা জেনে রাখবো তাহলে যে পরমাণুর যে আইসোটোপটি বেশি স্থিতিশীল সেই আইসোটোপটি প্রকৃতিতে বেশি পাওয়া যাবে, অর্থাৎ তার
শতকরা পর্যাপ্ততা বেশি থাকবে। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে আমরা বুঝলাম যে এখানে কোন আইসোটোপটি অধিক সুস্থিত। এখন শিক্ষার্থীরা আমরা আগামী ক্লাসগুলোতেও এইরকম প্রতিদিন একটি বা দুটি করে সৃজনশীল প্রশ্ন সলভ করব। তো তোমাদের কাজ দিলাম, তোমরা আগামী ক্লাস পর্যন্ত তৃতীয় অধ্যায় অর্থাৎ এই যে আমাদের আইসোটোপ, আপেক্ষিক পারমাণবিক ভর, তারপরে এই ইলেকট্রন বিন্যাস, রাদারফোর্ড পরমাণু মডেল এবং এর স্বীকার্য ও সীমাবদ্ধতা সমূহ, বোর পরমাণু মডেল এর স্বীকার্য ও সীমাবদ্ধতা সমূহ ইত্যাদি, আইসোটোপের ব্যবহার, আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় ইত্যাদি টপিকগুলো খুব ভালো করে আজকে দেখবে, কালকেও দেখবে। আমরা আগামী কয়েকটা ক্লাস এই অধ্যায়ের কিছু বোর্ড সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো ঠিক আছে শিক্ষার্থীরা, তোমরা পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবাই খুব ভালো করে আসন্ন পরীক্ষার প্রস্তুতি নেবে, এই শুভকামনায় আমাদের আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।